আসসালামু আলাইকুম। প্রশ্ন ব্যাংক সলভিং কোর্সের আদর্শ গ্যাসের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা একটু শুরু করি ফিজিক্স ফার্স্ট পেপারের সর্বশেষ চ্যাপ্টার এটা। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে, কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরের তলে আসার সময় একটি বুদবুদ আয়তনে 5 গুণ হয়। কি আয়তনে 5 গুণ হয় আর কি। বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব যা কিছুই দেওয়া থাকুক, এত কিছু আমি আর দেখবো না, কারণ আমাদের কাছে একটি স্পেশাল শর্টকাট আছে। সেটা হচ্ছে, স্পেশাল শর্টকাটটা যদি তুমি দেখতে চাও, বুদবুদ যদি আয়তনে n গুণ হয়, একটু বুঝো, আয়তনে যদি n গুণ হয়, তাহলে মনে করো হ্রদের গভীরতা, আমরা বলি হ্রদের গভীরতা h দ্বারা যদি প্রকাশ করি, n-1 ইন্টু 10.20 বা 10-20 বলি, আমরা কি বলি, n-1 ইন্টু 10.20 ইন্টু 10-20। n কত আমাদের 5 গুণ হয়েছে, 5-1 ইন্টু 10.20। তো আলটিমেটলি আমরা লিখতে পারি 4 ইন্টু 10.20। আলটিমেটলি কি আসে আমাদের 40.8 আসে। তো এই নাম্বারটাই আমাদের উত্তর, 40.8। একেবারে চুটকিতে শর্টকাট দিয়ে আমরা সলভ করে ফেলতে পারি, অনেকবার আসছে দেখতে পারতেছো। পরেরটা যদি দেখি, আচ্ছা, একটি বিকার 60 সেন্টিমিটার কিউব পানি আছে বা 60 মিলিলিটার পানি আছে, যাই বলো তুমি। ওই পানিতে একটি 28 গ্রাম ভরের ধাতব বস্তু খণ্ড নিমজ্জিত করলে পানির আয়তন দাঁড়ায় 78 সেন্টিমিটার কিউব। ধাতব ওই বস্তু খণ্ডের ঘনত্ব কত আর কি। তো ঘনত্ব যদি বের করতে চাই আর কি, আমরা ঘনত্ব আমরা জানি m = রো ইন্টু ভি, বা আমি মজা করি বলি রো বি সিম। তো রো = m/v, অর্থাৎ এই বস্তুর ভর এবং হচ্ছে বস্তুর আয়তন লাগবে আর কি। এখন দেখো দুইটা আছে আর কি, মানে বলছে বিকারের 60 সেন্টিমিটার কিউব পানি ছিল আর কি। বিকারের প্রথমত হচ্ছে তোমাকে বলছিল হচ্ছে এইটুক পানি আছে 60 সেন্টিমিটার কিউব। যখন হচ্ছে বস্তুটা দিলা, পানির আয়তনটা একটু বেড়ে গেল, বস্তুটা ঢালার পরে 68 সেন্টিমিটার কিউব বা 78 সেন্টিমিটার কিউব হয়ে গেল। তাহলে এই এক্সট্রা যে আয়তন বাড়লো সেটাই কি বস্তুর আয়তন। তো বস্তুর আয়তন কত, 78 - 60, অর্থাৎ 18 সেন্টিমিটার কিউব। বস্তুর আয়তন কত, 78 থেকে তুমি 60 যদি বাদ দাও, 18 সেন্টিমিটার কিউব পাবা বস্তুর আয়তন। অর্থাৎ এখন তুমি বসাবা আর কি, ভর কত 128 গ্রাম, আর এখানে যদি 18 সেন্টিমিটার কিউব দাও, ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, প্রথমে তো পাবো 7, কারণ হচ্ছে 18কে যদি 7 দ্বারা গুণ করো, 18-র নাম তো অনেকেই জানো হয়তো, বা পাবা হচ্ছে 126। 7-18 কত, 126, এবং হচ্ছে 7 পর্যন্ত করলেই হয়ে গেছে আমার, যদিও 7.11, তারপর যদি এক্সট্রা করো এরকমই আসবে। তো তুমি যদি 18-র নামটা মুখস্থ করো, একেবারে সহজে হয়ে যাবে। 7-18 কত, 126। পরবর্তীতে আসো। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব 0.8 বিশিষ্ট একটি কঠিন পদার্থের বাতাসে ওজন 120 গ্রাম, পানিতে উহার ওজন কত। কি বলছে, আপেক্ষিক গুরুত্ব 0.8 বিশিষ্ট একটি কঠিন পদার্থের বাতাসে ওজন 120 গ্রাম, পানিতে উহার ওজন কত। তো পানিতে যদি ওজন বের করতে চাও, আপেক্ষিক গুরুত্বের সাথে বাতাসের ওজনটা গুণ করে দাও, অর্থাৎ 120 গুণ 0.8 করে দাও, তাহলে তোমার কি হবে, এই যে এই দশমিকটা যদি উঠায় দাও, এই শূন্য কাটা, তা 8 কত, 96। উত্তর কত, 96 গ্রাম। এ নাম্বার অপশনটাই আমাদের উত্তর দাঁড়ায় আর কি। পরের প্রশ্নটা যদি দেখি, একটি কণার স্বাধীনতার মাত্রা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত। আমরা জানি হচ্ছে স্বাধীনতার মাত্রা যদি 5 হয়, তাহলে গতিশক্তি হচ্ছে বা মোট শক্তি হচ্ছে 5/2 kT, যা দ্বিপরমাণু গ্যাসের জন্য প্রযোজ্য। স্বাধীনতার মাত্রা যদি 3 হয়, 3/2 kT। স্বাধীনতার মাত্রা 7 হলে 7/2 kT। একেবারে সিম্পলেস্ট। পরেরটায় যদি যাই, একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। যদি নমুনাটির চাপ আয়তন দুইটাই দ্বিগুণ করা হয়, দেখো চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত আর কি। তো আমরা একটা সূত্র পড়ছিলাম আর কি, সেটা হচ্ছে পিভি বনাম টি ইকুয়াল টু কি, আমরা পড়ছিলাম হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা পিভি ইজ প্রপোর্শনাল টু টি লিখতে পারি। এখন টি সমানুপাতিক কি পাই, যেহেতু চাপও দ্বিগুণ করা হয়েছে, আয়তনও দ্বিগুণ করা হয়েছে, টি সমানুপাতিক আমি কি লিখতে পারি, 4 লিখতে পারি। একেবারে সিম্পলেস্ট।
তো তাপমাত্রা কত গুণ হয়েছে? 4 গুণ। এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাকে কি করতে হবে, আগে এই 20 ডিগ্রি সেলসিয়াসকে তোমার হচ্ছে কেলভিনে কনভার্ট করতে হবে। এই 20 যোগ 273 কত পাবা? 273কে 20 দ্বারা গুণ করলে 293 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করলে তুমি কত পাবা? 3 4 12 2, হাতে থাকে 1, 4 নং 36 আর 1 37 7, হাতে থাকে 3, 4 দুগুণে 8 3 কত? 11, 1172 কেলভিন। এখন এইখান থেকে তোমার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ -273 বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে থেকে 1, 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থেকে 1, 3, 11 থেকে 3 বাদ দিলে 8, 899 ডিগ্রি সেলসিয়াস। অপশনে দেখো 899 ডিগ্রি সেলসিয়াস আছে কিনা, 900 ডিগ্রি সেলসিয়াস আছে, ওইটাই উত্তর। 899 ডিগ্রি সেলসিয়াস আর 900 ডিগ্রি সেলসিয়াস একই কথা আর কি, কাছাকাছি। অনেকে ভুলবশত 80 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, তার জন্য উত্তরটা সঠিক হবে না। দিস ইজ দ্য রাইট ওয়ে বা দিস ইজ দ্য রাইট প্রসেস আর কি। পরেরটা যদি দেখি, এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো, সম্পাদিত কাজের মান কত? তো আমরা জানি কাজের পরিমাণ W ইকুয়াল টু P ইন্টু ডেল ভি। তো চাপ কত আমাদের? চাপ হচ্ছে আমরা জানি 1 ইন্টু 10⁵ প্যাসকেল, বা আমরা এটা এইভাবে পড়ি 101325, ঠিক আছে, 325 প্যাসকেল। তো আমরা এত বড় না লিখে 1.01 ইন্টু 10⁵ লিখি, বাট ক্যালকুলেশনের সুবিধার্থে আমি লিখি 1 ইন্টু 10⁵। খুবই সহজ হয়, এই জিনিসটা মাথায় রাখবা আর কি। তো আর আয়তন বৃদ্ধি কত? 0.01, তাহলে কি আসবে? 10 কিউব। উত্তর কত? 10 কিউব আসার কথা। তো এখানে একটু অপশনে ভুল করছে আর কি, 10⁻³ আমার টাইপার ভুল করে লিখছে, এখানে 10 কিউব হওয়ার কথা, ঠিক আছে। উত্তরটা ডি হবে, তোমরা একটু ঠিক করে নিও, এখানে 10 কিউব হবে আর কি, 1 ইন্টু 10⁻³ হবে। আচ্ছা, পরের প্রশ্নটা যদি যাই, সমচাপে ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনকে 3 লিটার করার জন্য তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে আর কি। এখন আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক চাইছে V1/V2, আমরা জানি T1/T2, কারণ V ইজ প্রপোর্শনাল টু T। এখন দেখো সমচাপ যেহেতু 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত? 2 লিটার। তো 17 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমাকে আগে কেলভিনে কনভার্ট করতে হবে, তাহলে 273-এর সাথে 17 যোগ করলে 290 কেলভিন পাবা আর কি। 200 হচ্ছে 90 কেলভিন আর কি, 2 লিটার। তো 2/3 ইকুয়াল টু 290 ডিভাইডেড বাই T2। তো T2 যদি আমরা বের করতে চাই আর কি, একটু খেয়াল করো আর কি, T2 যদি বের করতে চাই তাহলে আমরা T2 ইকুয়াল টু 290 গুণ 3 ডিভাইডেড বাই 2 করবো আর কি। এখন আমরা যদি সিম্পলি ক্যালকুলেশন করি, আগে হচ্ছে উপরের অংশটা ক্যালকুলেশন করলে পরেরটা সহজ হবে। 3 0 0, 3 নং 27 7, হাতে থাকে 2, 3 দুগুণে 6 2 8 ডিভাইডেড বাই 2। এটাকে এখন 2 দ্বারা কাটো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 435। এটা কি কেলভিনে আসছে, কিন্তু অপশনগুলো তোমার ডিগ্রি সেলসিয়াসে। 273 মাইনাস করো, তাহলে তুমি ডিগ্রি সেলসিয়াসে 5-তে 3 বাদ দিলে 2, 13 থেকে 7 বাদ দিলে কত থাকে? 13 থেকে 7 বাদ দিলে 6 থাকে, হাতে থাকে 1, 162 ডিগ্রি সেলসিয়াস আছে অপশনে। সি নাম্বারটা উত্তর, 162 ডিগ্রি সেলসিয়াস, একেবারে সিম্পলেস্ট ওয়েতে। অনেকে ভুলবশত হচ্ছে ডিগ্রি সেলসিয়াসেই পুরোটা কনভার্ট করো, বাট ওইটা কইরো না কিন্তু। সামনে যাই, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে, মানে সংকুচিত করে আর কি, আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত? তো চাপের সাথে আমাদের আয়তনের সম্পর্ক, চূড়ান্ত চাপ, ওকে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটু খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন অর্ধেক করা হলো, চাপের সম্পর্ক কত? আমরা জানি P ইজ প্রপোর্শনাল টু 1/V বা P1/P2 ইকুয়াল টু V2/V1 আমি লিখতে পারি আর কি। তো বলছে হচ্ছে সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত আর কি। আচ্ছা, চাপ P1 ডিভাইডেড বাই P2 আর কি ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে আয়তনটা কি হয়েছে, মনে করো আমাদের অর্ধেক হয়েছে আর কি, নতুন আয়তন সংনমিত করে আয়তন অর্ধেক করা হয়েছে আর কি। আগেরটা হচ্ছে V1 যদি 2V1 হয়, আগেরটা হচ্ছে V2 হচ্ছে V1 আর কি, মানে হচ্ছে V1টা দ্বিগুণ হবে আর কি, আর হচ্ছে V2টা অর্ধেক হবে, এইভাবে আমরা করতে পারি আর কি। তো আলটিমেটলি V1 কাটা, তো মনে করো আমরা লিখতে পারি হচ্ছে
আমাদের P2টাও বের করতে হবে, নতুন চাপ P2 ইকুয়াল টু 2P1 আর কি। এখন 2P1 তো কোনো কথা নাই, যেহেতু স্বাভাবিক তাপমাত্রার চাপ 2 ইন্টু 1.01 ইন্টু 10⁵ কত 10⁵ প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। তো 1.01 মানে কি 2.02, উত্তর হচ্ছে ডি নাম্বারটা 2.02 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2। একেবারে সিম্পলি কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে গেছে 2P2। এখন আসো পরেরটা যদি যাই, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলে যতক্ষণ না পর্যন্ত বায়ুর আয়তন এবং চাপ দ্বিগুণ হলো, বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত আর কি। একটু খেয়াল করো, একটু আগে আমরা করছি টি সমানুপাতিক পিভি এবং টি সমানুপাতিক দুইটাই দ্বিগুণ করা হয়েছে, তো টি সমানুপাতিক 4, তো উত্তরটা কি হবে 4T হবে আর কি। চূড়ান্ত তাপমাত্রা কত 4T, একেবারে সিম্পলেস্ট। পরেরটা যদি দেখি, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের গড় বর্গের বর্গমূল প্রমাণ চাপ ও তাপমাত্রার গড় বর্গের বর্গমূলের দ্বিগুণ হবে। ঠিক আছে, কত তাপমাত্রায়, কি বলছে কত তাপমাত্রায়। তো আমরা জানি হচ্ছে আরএমএস বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি, সি ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। তো আমরা লিখতে পারি সি সমানুপাতিক √T। এখানে তাপমাত্রার সাথে এইখানে তাপমাত্রাটা চাইছে আর কি, তাহলে টি সমানুপাতিক c² আর কি। এখন বলছে কি হয়েছে, তাপমাত্রা গড় বর্গের দ্বিগুণ হবে আর কি। আমরা লিখতে পারি আর কি T2 ইকুয়াল টু c² ইন্টু T1। এখন সি কত দ্বিগুণ করা হয়েছে 2² ইন্টু T1, যেহেতু বলছে এখানে দ্বিগুণ হবে আর কি, তাহলে আমরা 4 ইন্টু T1। তো টিটা কি বলছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, অর্থাৎ 273 কেলভিন। এখন যদি করো 3 4 12 2 হাতে থেকে 1 4 7 28 আর 1 কত 29 9 হাতে থেকে 2 4 করে 8 আর 2 কত 10 1092 কেলভিন। দিস ইজ দ্য অ্যান্সার, বি নাম্বারটা উত্তর 1092 কেলভিন। পরেরটা যদি দেখি, একটি খোলা লিটার ফ্লাক্সে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.32 ইন্টু 10⁻³ কেজি বায়ু আছে। খুবই ফেভারিট একটা অঙ্ক আমার। 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাক্স হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে আর কি। কি বলছে, 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাক্স থেকে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে। এখন যে পরিমাণ বায়ু বের হয়ে যাবে সেই বায়ুটার হচ্ছে ওজন বের করতে হবে আর কি আমাদের, তারপর আমরা দেখতে হবে আর কি। এখন কি বলছে, আমরা জানি পিভি ইকুয়াল টু nRT, এখান থেকে লিখতে পারি পিভি ইকুয়াল টু W/mRT। তো এখন আমাদের কি করতে হবে, এই W এর সাথে তাপমাত্রার সম্পর্ক বের করতে হবে। কিসের সাথে, W এর সাথে তাপমাত্রার সম্পর্ক বের করতে হবে আর কি। যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বায়ু হবে বা বায়ুর ওজনটা কি হবে আর কি। তো আমরা হচ্ছে W সমানুপাতিক, ঠিক আছে, W সমানুপাতিক 1/T লিখতে পারি আর কি, বা আমি লিখতে পারি W1/W2 ইকুয়াল টু T2/T1 আর কি, বা আমি একটু উল্টায় লিখি W2 ডিভাইডেড বাই W1 ইকুয়াল টু T1/T2। এখন হচ্ছে আমরা হচ্ছে W2 বের করব। W1 আমাদের দেওয়া আছে 1.32 ইন্টু 10⁻³ তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে T1 কত আমাদের। T1 হচ্ছে আমাদের হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত 300 কেলভিন। আর হচ্ছে আমাদের T2 কত আমাদের 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 370 কেলভিন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইখান থেকে W2টা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে হচ্ছে 1.32 ইন্টু 10⁻³ ওই পাশে চলে যাবে। এখন ক্যালকুলেশনের পালা আর কি W2। এখন দেখো ভাইয়া যে কাজটা করি আর কি, তোমাদের এই শূন্য কেটে দিলাম আর কি। এখন ভাইয়া একটা টেকনিক অ্যাপ্লাই করব, বা এই শূন্য না কেটেও আচ্ছা কাটলাম সমস্যা নাই, বা এখানে 10টা রাইখা দিই, 0 না কাটি, এই 2 শূন্য কেটে দিলাম, এইখানে 132 বানিয়ে দিলাম। 132-এর সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 396 ডিভাইডেড বাই 37, 10 তো ভাগ আছেই, ইন্টু 10⁻³ উপরে আছে। এখন 396 দিয়ে 37-কে কাটলে কত হবে দেখো, আমি পাবো হয়তো বা হচ্ছে 37-কে কাটলে তো 10 পাই যাবো আর কি, কারণ 10 তো পাবোই, কারণ 370 হবে আর কি। আর হচ্ছে 26 অবশিষ্ট থাকে, তো 0.7 পাবো, 1 তো আর পাবো না, 10.7 পাবো, ইন্টু ডিভাইডেড বাই 10
ইন্টু 10⁻³ তো এখন আমি লিখতে পারি হচ্ছে 1.07 ইন্টু 10⁻³ যদি 10 ভাগ করি আর কি। এটা হচ্ছে নতুন যে ওজন সেটা হইল আর কি, মানে হচ্ছে কতটুক বায়ু আছে 97°C তাপমাত্রায়, বায়ুটার নতুন ওজন হইল। এখন কতটুক বায়ু অপসারিত হয়েছে সেটা যদি বের করি, ঠিক আছে, 97°C তাপমাত্রায় আমরা দেখতেছি ওজনটা হয়তো বা একটু কমে গেছে আর কি। এখন কতটুকু বায়ু বের হওয়ার পরে ওজনটা কমছে, তো আমরা যদি ΔW যেটা বের হয়েছে আর কি, আগের যে ওজনটা ছিল 1.32 ইন্টু 10⁻³ এটা থেকে 1.07 ইন্টু 10⁻³ বিয়োগ দিব। তো 10⁻³ 10⁻³ তো 10⁻³ থাকবে। 1.32 থেকে 1.07 তো 132 থেকে 107 বাদ দাও, কি পাবা? 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকে কত? 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, তাই 25 ইন্টু 10⁻³। এখন তো 25 হবে না, এখানে দশমিকের পরে 2 ঘর ছিল, এখানে দশমিকের পরে 2 ঘর ছিল, তাই 0.25 মানে দশমিকের আগে 10⁻³ এটাকে আমি যদি লিখি 2.5 মানে দশমিককে 1 ঘর ডানে নিলে 10⁻⁴। উত্তর হচ্ছে সি নাম্বারটা, 2.5 ইন্টু 10⁻⁴। এইটুক বায়ু বের হয়ে গেছে। কারণ কি 27°C তাপমাত্রায় বায়ুর ওজন একটু ভারী ছিল, যখন তাপমাত্রা বাড়াইছো বায়ুর ওজনটা একটু হালকা হয়ে গেছে। কারণ কেন হালকা হয়েছে? কিছু পরিমাণ বায়ু বের হয়ে গেছে। তো এটা বের করার জন্য আমরা আগের ওজন থেকে পরের ওজনটা বাদ দিব। খুবই ট্রিকি প্রশ্ন, রিটেনে আসতে পারে, একটু সতর্ক থাকো তোমরা। আচ্ছা, একটি সিলিন্ডার একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ, তারপরে বলছে হচ্ছে গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেল। ভালো কথা। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে অণুগুলোর পরবর্তীত বর্গমূল গড় বর্গবেগ কত আর কি। তো আমরা জানি সি ইকুয়াল টু √3p ডিভাইডেড বাই রো। তো আমাদের চাপ 9 গুণ করা হয়েছে, তাহলে আমি লিখতে পারি সি সমানুপাতিক √p। তো বর্গমূল গড় বর্গবেগটা কত হবে? 9 গুণ করা হইলে আমরা সি সমানুপাতিক 3 লিখতে পারি আর কি, 3 গুণ হবে আর কি, অর্থাৎ হচ্ছে 3u আর কি, মানে আদিটা যেহেতু ইউ ছিল ওইটার সাথে গুণ হয়ে যাবে 3u, একেবারে সিম্পলেস্ট। পরেরটা যদি দেখি, একটি পাত্রে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অণুর গড় শক্তি কত আর কি। আচ্ছা, তো গড় শক্তি যেহেতু বের করতে বলছে, গড় শক্তি বা গড় গতি শক্তি আমরা জানি হচ্ছে 3/2, ঠিক আছে, কেটি। ওকে, 3/2 কেটি আর কি। এখন একটু খেয়াল করো, 3/2 কে এর মান কত? 1.38 ইন্টু 10⁻23 ইন্টু টি কত আমাদের? 27°C অর্থাৎ 300। এখন যে কাজটা করব আমরা একটু সিম্পল একেবারে, আমরা এই 2 শূন্য যদি কেটে দেই আর কি, এখানে 10⁻21 লিখতে পারি। এখন দেখো 3 তিরিকা 9, 9কে যদি 2 ভাগ করি তাহলে আমি পাই হচ্ছে 4.5, 4.5। এখন যে কাজটা করবো এক্সাক্ট মান পাওয়ার জন্য 138-এর সাথে 45 গুণ করব, 138 45, 5 8 40 0, হাতে থেকে 4, 5 13 65 আর 4 কত? 69 গুণ 4 8 32, 2 হাতে থেকে 3, 4 13 52 আর 3 কত? 55। দ্রুত শেষ, 0 9 2 11 1, হাতে থেকে 1, 5 আর 1 6 6 12 2, হাতে থেকে 1, 5 আর 1 6। এখন দেখো এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, তো দশমিকটা এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে 3 ঘর থাকে, তাই 6.21। তাহলে আমাদের রেজাল্টটা কত? 6.21 ইন্টু 10⁻21, একদম খাপে খাপ মিলে গেছে এ নাম্বারটা উত্তর, 6.21 ইন্টু 10⁻21। তুমি জাস্ট একটু সিম্পল যদি 1 সেকেন্ড অপচয় করে, তুমি যদি নিজে নিজে মুখে মুখে করবা 5 সেকেন্ডের বেশি লাগবে না, 5 সেকেন্ড অপচয় করে যদি একটু গুণ করো তাহলে খাপে খাপ রেজাল্ট পাবা আর কি। পরেরটা যদি দেখি, এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত আর কি। আমাদের যখন বলা হবে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত, আমরা জানি ইকে ইকুয়াল টু 3/2 nRT। তো এইখানে মোল সংখ্যা বলে দিচ্ছে 2, আর কত? 8.314 ফিজিক্সের সব জায়গায়, আবার আর এর মানও দিয়ে দিচ্ছে, এবং হচ্ছে এসটিপিটি মানে হচ্ছে 273 কেলভিন তাপমাত্রায় আর কি। তা এখন আপনি যেটা দেখবেন, এই 2 কাটা, 273কে 3 দ্বারা গুণ করলে কত হয়? মুখে মুখেই করতে পারি, 3 তিরিকা 9, 3 7 21 1, হাতে থেকে 2, 3 2 6 আর 2 কত? 8, 819। আচ্ছা, 3 দ্বারা গুণ করলে কত হয়? 819। এটার সাথে আপনি 8.314 গুণ করবেন, তাহলে 8314
819 সিম্পলি গুণ করেন 4 নং 3606 হাতে থাকে 3 9 কে 9 আর 3 কত 12 2 হাতে থাকে 1 3 নং 27 আর 1 কত 28 আর 8 হাতে থাকে 2 8 নং 72 আর 2 কত 74 গুণ 4138 যদি ভুল না করেন দুইবার গুণ 4 8 32 এর 2 হাতে থাকে 3 8 কে 8 আর 3 11 এর 1 হাতে থাকে 3 ও হাতে থাকে 1 3 8 24 আর 1 25 এর 5 হাতে থাকে 2 8 8 64 আর 2 কত 66 আচ্ছা 6 6 1 2 3 5 4 9 8 5 13 আর 7 20 0 হাতে থাকে 2 8 6 বিশাল একটা নাম্বার আসছে আর কি। এখন দেখেন দশমিকের পরে এখানে কয় ঘর ছিল 3 ঘর, আপনি কমায়ও নিতে পারতেন, আমি জাস্ট হচ্ছে একটু আপনাকে বোঝানোর জন্য 6809.166 এই বি নাম্বারটাই উত্তর 6809.06 আসছে এখানে, কারণ হচ্ছে তারা পুরাটা ধরে করে নাই 8.3 ধরে করছে। আপনি যদি 8.3 ধরে করতেন তাই 83 দিয়ে 819 গুণ করলে হয়তো আপনার জন্য ক্যালকুলেশন সহজ হয়ে যেত। বাট এরকম যদি কোনো পরিস্থিতিতে পড়েন আপনার অনেক সময় আছে একটা অঙ্কই করতে হবে, তখন কিন্তু ইজিলি করতে পারো, একটু ট্রাই করতে পারো। পরেরটা যদি দেখি, একটি গ্যাস অণুর ব্যাস 2 × 10⁻⁻10 মিটার, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, ঠিক আছে, 3 × 10⁻19 হলে গ্যাস অণুর গড় মুক্ত পথ কত? তো গড় মুক্ত পথের যে সূত্রটা আছে সিগমা = 1/πd²n, ঠিক আছে, প্রতি সেন্টিমিটারে অণুর সংখ্যা, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে পাই। পাই তো জানি আমরা 22/7, তো নিচে 22 লিখলাম উপরে 7 লিখলাম আর কি। d², ডি কত? এটা মিটারে আছে কিন্তু অপশনগুলো দেখেন সেন্টিমিটারে, তাহলে 2 × 10⁻10 মিটারকে যদি আপনি সেন্টিমিটার করেন তাহলে 100 দ্বারা গুণ করতে হবে আর কি, তখন হয়ে যাবে 2 × 10⁻8 সেন্টিমিটার। তো আমি 2 × 10⁻8 হোল স্কোয়ার দিয়ে দিলাম আর কি, যেহেতু d² ইন্টু n কত 3 × 10⁻19, 3 × 10⁻19, যেহেতু এটা সেন্টিমিটারে আছে। এরপরে আসেন এই জায়গাটায় আমরা কিছু কাজ করি আর কি। 7 এখানে 22 তো আছেই, গুণ 2 গুণ 4 গুণ 10⁻16 গুণ 3 গুণ 10⁻19। দেখেন এই -16 আর 19 যদি গুণ করেন 10³ হয়, 10³ উপরে গেলে 10⁻³ হয়, আমি উপরে -3 লিখে দিলাম। 10 এর পাওয়ারের কাজ আপনি আগে করে ফেলবেন। এখন দেখেন এইখানে কি হয়, 3 আর 4 গুণ করলে কত হয় 12, আবার এইখানে আছে কত 22। এখন যে কাজটা করতে পারি আমরা, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6 থাকে, 2.3 লিখতে পারি আর কি, কারণ 1 অবশিষ্ট থাকে, 0.3 মানে 1, 0.33। আচ্ছা এটাকে যদি আমি 4 দিয়ে কাটি আর কি 23কে, দেখেন এটাতে 23 ধরবো আর কি, আমি 4 × 5 = 20 লিখতে পারবো। কত লিখতে পারবো? 4 × 5 = 20। আর হচ্ছে তারপরে 3 অবশিষ্ট থাকে, একটা যদি হচ্ছে আমি লিখি 4 × 7 = 28, 30 লিখতে পারি, 0.57 লিখতে পারি আর কি এটাকে। 2.3কে যদি 4 দ্বারা কাটি 0.57 লিখতে পারি আর কি। আর এটাকে যদি আমি 22 দ্বারা কাটতে চাই আর কি, এটাকে আমি 57 ধরে নিলাম আর কি, 10⁻⁵ নেই, এটাকে 57 22 দ্বারা যদি কাটতে চাই তাহলে আমি হচ্ছে 22 দুগুণে 44, 3 22 46, 3 22 বা 2.7 লিখতে পারবো, বা 2.8 লিখতে পারবো অনায়াসে। তাহলে 2.8 × 10⁻⁵ পাই। তো 2.8 × 10⁻⁵ এর কাছাকাছি কি আছে? এই যে 3 × 10⁻⁵ আছে, এই মানটা আমরা অনায়াসে লিখতে পারি। অর্থাৎ সি নাম্বারটা কিন্তু আমরা খুবই সহজে লিখতে পারি, কোনো পেইন ছাড়া বা কোনো ভয় ভীতি ছাড়া। পরেরটা যদি দেখি, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের অণুর গড় বেগের বর্গমূল নির্ণয় করো আর কি, মানে সি বের করতে বলছে। প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসের ঘনত্ব দিয়ে দিচ্ছে আর কি। তো আমরা বুঝতেই পারতেছি, যেহেতু ঘনত্ব দিয়ে দিচ্ছে, ঘনত্ব দিয়ে দিলে c = √3p/ρ, ঠিক আছে। এখন যে কাজটা করবো আর কি, চাপ কত আমরা জানি 3 × 1 × 10⁵, আর রো কত 1.4। এখন যে কাজটা করবো আর কি, এটাকে হচ্ছে 1.5 যদি ধরি আর কি, একটু খেয়াল করো আর কি, 1.5 যদি ধরি আর কি, এটাকে লিখতে পারি হচ্ছে 2 দিতে পারি আর কি, 2, আর হচ্ছে 2 × 10⁵। এখন হচ্ছে আমি এটাকে 20 ধরবো আর কি, 20 × 10⁴কে রুট করলে 10⁻² আইসা পড়ে আর কি। এখন √20 কীভাবে করতে পারি আমরা?
√2 ইন্টু √10 ইন্টু হচ্ছে 10 স্কোয়ার আর কি লিখলাম। তো আলটিমেটলি যে জিনিসটা আসে তুমি যদি একটু তাকাও, √2 এর মান কত 1.41, √10 এর মান কত আর কি আমরা জানি 5 দুগুণে 10, √10 এর মান কত 3 পয়েন্ট সামথিং আসবে আর কি, 3.2 আসবে, 3 তিরিকা 9 আর কি, যেহেতু 3.2 আর 10 স্কোয়ার আর কি। এখন দেখো এই 10 স্কোয়ার যদি মুছে দেই তাহলে এইটা 32 লিখতে পারি, এটা হচ্ছে 14.1 লিখতে পারি আর কি। এবং ফাইনালি যে জিনিসটা আসবে আর কি, 32-এর সাথে তুমি যদি 14.1 গুণ করো, 14 গুণ করি আমি, 4 দুগুণে 8, 3 4 12 আর হচ্ছে 32, 8 4 4, 448-এর কাছাকাছি কিছু। তো 448 তো নাই আমাদের, আমরা 465 লিখতে পারি, 465.9, ঠিক আছে। তো যেহেতু এটা তখন ক্যালকুলেটর ছিল, একদম কাছাকাছি মান 465 469 দিয়ে দিচ্ছে, তো আমরা তো অ্যাপ্রক্সিমেট ধরে করছি আর কি, আর একটু ভেঙে করলে হয়তো বা আরও ভালো কিছু আসতো আর কি, ঠিক আছে। আমরা একটু সামনে যাই আর কি, পরেরটা যদি যাই, PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক সমীকরণ দ্বয়ে দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামা এর মান কত? দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামা এর মান 1.40, মনে রাখবা এক পরমাণুকের জন্য গামা এর মান 1.66 এক পরমাণু, দ্বিপরমাণুকের জন্য 1.4 আর ত্রিপরমাণুকের জন্য 1.33। আস্তে আস্তে কমতেছে, এই জিনিসটা মাথায় রাখবা আর কি, তাহলেই হবে আর কি। পরেরটা যদি দেখি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের গড় মুক্ত পথ কী হবে? 10⁻⁻7 মিটার। এই জিনিসটা একটু মুখস্থ রাখো, কাজে দিবে। সামনে যদি যাই, দেখো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP/CV ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের? X দেওয়া আছে। CP/CV ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? X দেওয়া আছে। নিচের কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক আর কি? তো CP/CV কী দেওয়া আছে আমাদের? X। আবার আমরা জানি CP-CV ইকুয়াল টু কি? R। এটা আমরা সবাই জানি, তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি আর কি। দেখো এইখান থেকে একটা সম্পর্ক বের করতে পারি, CP ইকুয়াল টু CV ইন্টু X। তো CP এর মানটা বসে আমরা CV ইন্টু X বসাইলাম, মাইনাস CV ইকুয়াল টু R। CV যদি কমন নেই তাহলে হচ্ছে X-1 ইকুয়াল টু R, তাহলে CV এর মানটা কি পাই? CV ইকুয়াল টু R ডিভাইডেড বাই X-1। এটা কি আমাদের অ্যান্সার? তো দেখো R ডিভাইডেড বাই X-1, বি নাম্বারটা উত্তর। অনেকে কিন্তু 1 - X ও দেখায় দেয় ভুল করে, ঠিক আছে। তো CV ইকুয়াল টু R ডিভাইডেড বাই X-1, খুবই সহজ সাপটাভাবে আমরা করে ফেলছি। পরেরটা যদি দেখি, লেখচিত্রে X দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হয়েছে, ভালো কথা। লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ হচ্ছে না আর কি, লেখচিত্রটি মুছে ফেলছে আর কি। তো এইটা হচ্ছে আমরা মেইনলি তাপগতিবিদ্যায়ও দেখছি আর কি। আমরা একটু খেয়াল করো, তাপগতিবিদ্যায় লেখচিত্রটা এরকম ছিল আর কি। আমাদের হচ্ছে এইখানে ছিল আয়তন, এইখানে ছিল চাপ। তো এই XB রেখাটা হচ্ছে এইখান থেকে ছিল, এটা হচ্ছে XB রেখাটা ছিল, এই যে এটা হচ্ছে X ছিল, এটা হচ্ছে XB। আর হচ্ছে এইখানে কিছু ছিল, এইখানে হচ্ছে একটা কিছু ছিল, এইখানে একটা কিছু ছিল আর কি। বাকিগুলো হচ্ছে XA, XC, XD। তো XB রেখাটা দ্বারা কোনো কাজ হচ্ছে না আর কি। এই যে এই XB রেখাটা দ্বারা কেন কোনো কাজ হচ্ছে না আর কি? কারণ হচ্ছে দেখো এইখানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। XB রেখাটায় আমাদের আয়তনটা ভিটা কি কনস্ট্যান্ট। তো ভি এর কোনো যদি পরিবর্তন না হয়, আমরা জানি W ইকুয়াল টু P ডেল ভি, অর্থাৎ এখানে ডেল ভিটা কি? ডেল ভিটা 0 হবে আর কি। কারণ V2ও যা V1তা, ভি কনস্ট্যান্ট মানে কি V2ও যা V1তা, এই দুইটার পার্থক্য কত হবে? 0 হবে আর কি। P ইন্টু 0, তখন কাজটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই কারণে আমরা বলতেছি XB রেখা দ্বারা কোনো কাজ হবে না। আর কোনো কিছুর উপর লম্ব মানে কি? ওই রেখাটা কনস্ট্যান্ট আর কি। এই জিনিসটা একটু মাথায় রাখো আর কি। পরেরটা দেখো, RMS বেগ কোনটা? আমরা জানি √3RT/m, এটা কি আমাদের RMS বেগ, একেবারে সিম্পলি মনে রাখা যায়। পরের প্রশ্নটা যদি যাই, গামা 1.41 কোন গ্যাসের জন্য প্রযোজ্য? আমরা জানি দ্বিপরমাণুক গ্যাসের জন্য প্রযোজ্য। এখানে যতগুলা গ্যাস দেখতেছো তুমি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সবগুলাই কি আমাদের দ্বিপরমাণুক গ্যাস। একটু সামনে যদি যাই, উত্তর হচ্ছে ই, সবগুলাই। পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রা একসঙ্গে থাকে, আমরা জানি হচ্ছে পানির ত্রৈধ বিন্দুতে একসঙ্গে থাকে, সেটা হচ্ছে 0.16 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। আমি আবারও বলতেছি 0.16 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। পরেরটা যদি দেখি,
পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। এই ত্রৈধ বিন্দু আর পরম শূন্য তাপমাত্রা এই দুইটা নিয়ে কিন্তু প্যাচ লাগায় না। আবারও বলতেছি, এই দুইটা নিয়ে অনেকেই ভুল করে, এই দুইটা নিয়ে প্যাচ লাগায় না। পানির হিমাঙ্ক কত? আমরা পানির হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস বলো তো, বা কত ডিগ্রি ফারেনহাইট বলো? হ্যাঁ, উত্তর হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এই জিনিসটা মাথায় রাখবা। পানির হিমাঙ্ক কত আমাদের? 32 ডিগ্রি ফারেনহাইট। আর হচ্ছে এখানে যদি ফারেনহাইটে তোমাকে যদি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতো তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট। পরেরটা যদি দেখো, আচ্ছা কোনো একদিনে, আচ্ছা ইয়াটা একটু ঘোলা দেখাচ্ছে হয়তো বা, তারপর আমি বলে দিচ্ছি। কোনো একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাকে কি বলছে? 20 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 4 × 10⁻³ মিটার ও 2 × 10⁻³ মিটার পারদ হলে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত? তো আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি আর ইকুয়াল টু, আপেক্ষিক আর্দ্রতা কি জানি? আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। তো ছোট হাতের এফটা কি? শিশিরাঙ্কে চাপ। এটা কি? শিশিরাঙ্কে চাপ, শিশিরাঙ্কে চাপ। আর বড় বায়ুতে সম্পৃক্ত চাপ আর কি, বড় হাতের এফটা আর কি। এখন দেখো বলছে হচ্ছে একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস কি? বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুতে সম্পৃক্ত চাপের তাপমাত্রা। আর 15 ডিগ্রি সেলসিয়াসটি কি? আমাদের শিশিরাঙ্কে তাপমাত্রা, শিশিরাঙ্ক। আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে দেখো, 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে, অর্থাৎ 20 ডিগ্রিতে চাপ 4 × 10⁻³ এবং শিশিরাঙ্কে চাপ আমাদের কত? 2 × 10⁻³। এরপরে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমাদের ছোট হাতের এফ কোনটা? এটা হচ্ছে আমাদের ছোট হাতের এফ, এটা কি আমাদের বড় হাতের এফ। এই জিনিসটা মাথায় রাখবা আর কি। তাহলে আমরা বসায় দিই 4 ছোট হাতের এফ কত? 2 × 10⁻³ 4 × 10⁻³ ইন্টু 100%। তো আমরা 10⁻³ 10⁻³ কাটতে পারি, 2/2 100 দিয়ে কাটলে 50। উত্তর কত আমাদের? 50%। একেবারে সিম্পলি কিন্তু উত্তর বের হয়ে গেছে 50%। আচ্ছা, একটু সামনে যাই। 5টি অণুর বেগ দেওয়া আছে v2v, বা এটা ভি না 1vও বলতে পারো, 1v 2v 3v 4v 5v। অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল কত আর কি? একটু যদি খেয়াল করি কি বলছে, গড় বর্গ বেগের বর্গমূল কত? আমরা যদি দেখি আর কি, c = √c1² + c2² + c3² প্লাস cn² ডিভাইডেড বাই n পড়ছিলাম এটা আমরা। তো আমরা যদি দেখি আর কি, 1² + 2² + 3² + 4² + 5² দিব, এবং 5টা যেহেতু ডিভাইডেড বাই 5 তাইলেই বের হয়ে যাবে আর কি। এখন দেখো আমরা যদি এইখানে একটু ক্যালকুলেশন করি, 1² কত? 1 + 4, 1 + 4 + 9 + 16 + 25। তো 16 আর 9 কত? 25, 25 25 50, 4 আর 1 কত? 5, 55 ডিভাইডেড বাই 5। তাহলে আমি কি লিখতে পারি? 55/5 রুট আছে √11। উত্তর কত? √11v, অর্থাৎ বি নাম্বারটা উত্তর। ভি √11 বা √11v, যাই তুমি দাও একই জিনিস। ভিটা কিন্তু তোমাদের হচ্ছে ইয়ার ভিতরে না আর কি, বাইরে আর কি। পরেরটা যদি দেখি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের ঘনত্ব দেওয়া আছে। হাইড্রোজেনের গড় বর্গের বর্গমূল কত? অর্থাৎ CRMS কত আর কি। তো আগে এরকম একটা অঙ্ক করছি আর কি আমরা। তারপরে দেখি c = √3p ডিভাইডেড বাই রো। তো চাপ কত? 3 × 10⁵ লিখবো আমি, আর 1 × 10⁵ লিখলাম না। আর রো কত? 0.09। এখন একটু খেয়াল করো ভাইয়া, যে কাজটা করতে পারি আর কি, সেটা হচ্ছে 0.09কে যদি 9 বানাই 10⁻² লিখবো। এটা উপরে গেলে হয়ে যাবে 10⁷ হয়ে যাবে, 5-এর সাথে 10⁷। আর নিচে কি আছে? 9। তো 3 দ্বারা কাটলে 1/3 আর কি। এখন 10⁷ না রেখে আমি এইভাবে রাখবো আর কি, 10/3 রুট ইন্টু 10⁶ রাখছিলাম, ওইটা 10³ করে দিলাম আর কি। এখন দেখো √10 কত? আমরা জানি হচ্ছে 3.2 এরকম লিখতে পারি আর কি। আর হচ্ছে আচ্ছা, এত কাহিনী করার দরকার নাই, এটা 3.3 লিখতে পারি আর কি। 3কে রুট করলে 1.73 আসে ইন্টু 10³
তাহলে 3.3 রুট করলে কত আসবে 1.8 কাছাকাছি আসবে ইন্টু 10 কিউব। তাইলে 1.8 মানে কি 18 ইন্টু 10 স্কোয়ার লিখতে পারি আর কি। তো দেখো 18 ইন্টু 10 স্কোয়ার কিছু আছে, হ্যাঁ এই এ নাম্বারটাই আছে 18.38 ইন্টু 10 স্কোয়ার, কাছাকাছি মান পেয়ে গেছি, এরকমই মান থাকবে। পরেরটা যদি দেখি, আচ্ছা কোনো একদিন শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70%, ওই দিনের বায়ুতে সম্পৃক্ত চাপ কত ছিল, শিশিরাঙ্কের চাপ বলে দিচ্ছে আর কি। আমরা জানি আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। এখন কি চাইছে, বড় হাতের এফ চাইছে, তো আর কত আমাদের 70%। আচ্ছা ছোট হাতের এফ কত আমাদের, ছোট হাতের এফ হচ্ছে আমাদের 14, বড় হাতের এফ ইন্টু 100%। তো বড় হাতের এফ কি 14/70 ইন্টু 100%, ঠিক আছে, বা পার্সেন্টও লেখার দরকার নাই। 14কে 14, 5 14 70, 5 দিয়ে 100কে কাটলে 20, উত্তর কত 20 মিলিমিটার পারদচাপ, এ নাম্বারটা উত্তর, সিম্পলি শেষ। পরেরটা যদি দেখি, কোনো আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 273 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের অণুগুলোর গড় বেগ কতটুকু বৃদ্ধি পাবে। অর্থাৎ দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন, এখান থেকে বাড়ায় 273 ডিগ্রি সেলসিয়াস করছে, এটা মানে কত 273, তার সাথে আবার 273 যোগ, বা আমি এটাকে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 273 হয়েছে। তো আমরা কি দেখতে পারতেছি, এটা কি তাপমাত্রাটা দ্বিগুণ করা হয়েছে না, তো আমি এখানে ডাইরেক্ট লিখবো হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ বা 2 গুণ হয়েছে আর কি। কতটুকু বাড়ানো হয়েছে 2 গুণ, তো কতটুকু বৃদ্ধি পাইছে আর কি। আমরা জানি সি ইকুয়াল টু সি সমানুপাতিক রুট ওভার টি, ঠিক আছে। তো তাপমাত্রা যেহেতু দ্বিগুণ হয়েছে, সি সমানুপাতিক রুট ওভার 2, দ্বিগুণ মানে কত 1.41 গুণ, ঠিক আছে, দ্বিগুণ মানে কত 1.41 গুণ। আচ্ছা তো এখন নতুন, এটা হচ্ছে আগেরটার 1.41 গুণ হয়েছে, নতুন বর্গমূল গড় বর্গবেগ যেটা বা আরএমএস বেগটা আগেরটার 1.41 গুণ হয়েছে, আগেরটা তো 1 গুণ ছিল, হিসাবে আগেরটা কত গুণ ছিল 1 গুণ ছিল। তাই বলছে কতটুকু বৃদ্ধি পাইছে, তাইলে ডেল সি ইকুয়াল টু 1.41 মাইনাস 1, 0.41 পরিমাণ বৃদ্ধি পাইছে। এখন শতকরা এককে যদি প্রকাশ করো 100 দ্বারা গুণ করে দাও, 41% হবে। তো 41% তো অপশনে নাই, উত্তর কত 40%। একেবারে সিম্পলেস্ট। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে 141% মিলাবে, পরে উত্তর পাবে না। উত্তর কত 40% বা 41%, যাই দাও। ও আমাদের শেষ। তো দ্যাটস অল, এটা ছিল আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।